আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই চ্যানেল এস এর নিয়মিত আয়োজন ব্যাংকিং, ইকোনমি অ্যান্ড কোভিড-19 এই অনুষ্ঠানে। অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি ফুলেল চৌধুরী এবং বরাবরের মতোই আমাদের সাথে আজকে অতিথিরা সংযুক্ত হয়েছেন। অতিথিদের সাথে আপনাদেরকে একে, একে পরিচয় করিয়ে দেব। ১ম এ পরিচয় করিয়ে দিতে চাই প্রফেসর ডক্টর আইনুল ইসলাম আপনার সাথে। আম তিনি প্রফেসর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইকোনমিক্স ডিপার্টমেন্ট। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই আপনাদের সাথে। সেটি হচ্ছে যে আপনারা জানেন যে গত শুক্রবার আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের একটি অন্যতম বড় অর্জন অর্জিত হয়েছে। বাংলাদেশ সরকার গত অনেক দিন যাবৎ, বিশেষ করে এই আওয়ামী লীগ সরকার ২০০৮ সালে যখন ক্ষমতায় আসে তারপর থেকেই কিন্তু নানাভাবে চেষ্টা করে যাচ্ছিল এই অর্জন, দেশের এই অর্জন নিয়ে আসার জন্য। এখন কিন্তু সেই অর্জনের সময় চলে এসেছে। সেই অর্জনের সুপারিশপ্রাপ্ত বাংলাদেশ হয়েছে। সেই অর্জন আর কিছুই নয়। আপনারা নিশ্চয়ই সকলে জানেন ইতোমধ্যে যে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের সুপারিশপ্রাপ্ত হয়েছে। ইউএনসিডিপি যে সুপারিশ করে থাকে, যে বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে থাকে, সেখান থেকে কিন্তু বাংলাদেশ সুপারিশপ্রাপ্ত হয়েছে। এবং এই সুপারিশের ফলে বাংলাদেশকে মানে দ্রুত আরো বেশ কিছু উন্নয়ন করতে হবে। কি করতে হবে? দেশের পরিস্থিতির কিভাবে থাকতে হবে এবং আমরা যারা দেশের জনগণ আছি আমাদের ভূমিকা কি হবে? সরকারের ভূমিকা কি হবে? যারা অর্থনীতি নিয়ে কাজ করছেন ব্যাংকে বা অফিস আদালতে তাদের ভূমিকা কি হবে? ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলব। কথা বলার জন্য আমরা ১ম এই সংযুক্ত হতে চাই প্রফেসর ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম আপনার সাথে। আপনাকে আ আবারও স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আপনার সাথে আমরা বেশ কিছুদিন আগেই এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম এবং আমাদের যারা দর্শকরা আছে তারা জানে যে আমরা এলডিসি থেকে বাংলাদেশ উত্তরণের জন্য সুপারিশ পেতে যাচ্ছে। ভবিষ্যৎ, সেই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম। এখন সেই ভবিষ্যৎ কিন্তু অতীত হয়ে গিয়েছে। কারণ আমাদের দর্শকরা জানে, আপনি জানেন যে গত শুক্রবার বাংলাদেশ সুপারিশপ্রাপ্ত হয়েছে। ১ম এই এই আনন্দটা আপনার কাছে কেমন লাগছে? এটা আগে আপনার ব্যক্তিগত অনুভূতি জানতে চাই। ধন্যবাদ এবং আমার সঙ্গে যারা যুক্ত হবেন আজকে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। একটি অবশ্যই আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, কারণ ২০১৮ সালে যখন প্রথমবার সুপারিশ প্রাপ্ত হয় তখন আমি ওই অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ছিলাম। তখন আমি ছাত্রদেরকে নিয়ে আমি একটা র্যালি করি, আনন্দ র্যালি আর কি। কারণ আমাদের জন্য একটা বড় অর্জন ছিল সেটি, এবং দ্বিতীয়বারও আমরা এই সুপারিশ প্রাপ্ত হলাম। আর অল্প কিছুদিন বাকি আছে যার মাধ্যমে আমরা চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হব। আমি কিছু ব্যাকগ্রাউন্ড না বললে হয়, আমি গত ডিসকাশনও বলেছি যে আমরা ৭১ সালে আমরা স্বাধীনতা প্রাপ্ত হই, এবং এই যে ক্যাটাগরিটা, এটা কিন্তু ৭১ সালে এই ক্যাটাগরিটা হয়। কারণ আমাদের এই অর্থনীতি যারা পড়াই বা তারা হয়তো এইটা বিষয়ে জানি, কিন্তু সাধারণ লোকজন এই বিষয়টা তেমনটা অবহিত না যে আমরা আসলে এতদিন কোথায় ছিলাম, তাহলে এখন কোথায় যাচ্ছি। আমি বলি যে গত পরশু আমার এক সহকর্মী, ম্যানেজমেন্ট এন্ড স্টাডিজ বিভাগের একজন শিক্ষক, উনি আমাকে ফোন দিয়ে বললেন যে আচ্ছা, আমরা এতদিন তাহলে কি পড়েছি? আমরা তো পড়ে আসছি যে বাংলাদেশে যে ডেভেলপিং কান্ট্রি, আমরা একটা উন্নয়নশীল দেশ, আমরা আবার এখনো উন্নয়নশীল দেশে আসিনি, তাহলে এতদিন কোথায় ছিলাম? তা আমি তাকে তখন একটু বুঝাই বললাম যে ৭১ সালের আগেও কিছু টার্ম ইউজ করা হতো, যেমন আন্ডার ডেভেলপড, তারপরে যখন সোভিয়েত ব্লকে তারা আসার পরে না, অর্থাৎ ওই সময়টা এবার কিছু টার্ম আসলো যে ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ড। আমাদের ক্যাটাগরি ছিল থার্ড ওয়ার্ল্ড। তারপরে ৭১ সালে কিন্তু এই ক্যাটাগরিটা আসে, সেটি হচ্ছে যে এলডিসি, ডেভেলপিং এবং ডেভেলপ কান্ট্রি, এই ৩ শ্রেণীতে আসে। তো বঙ্গবন্ধুর কথা আজকে না বললেই নয়, যে উনি যে সংগ্রাম শুরু করেছিলেন, উনি ওনার যে কন্যা এখন প্রধানমন্ত্রী, উনি তার সফলতার মানে কি বলবো আলো দেখছেন আর কি। যে উনি শুরু করেছিলেন যে ৭১ সালে যখন এই ক্যাটাগরিটা হয়, তখন থেকে বলতে গেলে স্বাধীনতার পর থেকে ওনার চেষ্টাটা ছিল। এখানে একজনের নাম না বললেই নয়, প্রফেসর নুরুল ইসলাম। উনি ৭৩ সাল থেকে এটা নিয়ে বার্গেনিং করে বা নেগোসিয়েশন করে করে ৭৫ সালে গিয়ে আমরা এটার অন্তর্ভুক্ত হই এলডিসিতে। প্রথমে ছিল 15টি দেশ, পরে রাইট নাও এটা 46 কান্ট্রিজ এলডিসিতে আছে এখনো, এবং এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। এবার আমাদের সুপারিশের ছিল 5টি দেশ, সেখান থেকে 3টি দেশ সুপারিশপ্রাপ্ত হয়েছে। আর 2টো দেশ, এটা খুব ইন্টারেস্টিং যে আলোচনাটা আজকে এখানে আমার মনে হয় যে
গুরুত্ব পাওয়া উচিত যে এই দুটো দেশ কেন পেল না, তার মধ্যে মায়ানমার একটি দেশ। সুতরাং এইটা আলোচনাটা আমরা যদি সেটা কেন পেল না এবং আমরা যে পেলাম, আমরা আমাদের ভবিষ্যতে কি করতে হবে এই বিষয়গুলো অ্যাড্রেস, অনেক আলোচনা হচ্ছে গত কয়েকদিন থেকে, ব্যাপক আলোচনা হচ্ছে এবং পজিটিভ নেগেটিভ দিক নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু এই যে মিটিংটা, লাস্ট যে মিটিং এ রেকমেন্ডেশনটা পাওয়া গেল, সেই মিটিংটার যদি রেজুলেশন আজকে আমি বের করেছি, আমি পেয়েছি, রেজুলেশনটা যে দেখা যায় সেখানে হতাশ হওয়ার কিছু নেই। কিন্তু যারা এটাকে সুপারিশ করেছে তারা কিন্তু আবার গাইডলাইন দিয়ে দিয়েছে যে আমাদেরকে কিভাবে সামনের দিকে এগোতে হবে। সুতরাং আমি মানে বেনিফিট গুলো কিছুটা আমি ডিটেল করতে চাই এবং এর পাশাপাশি কিছু চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। চ্যালেঞ্জ গুলোকে আইডেন্টিফাই করে অ্যাড্রেস করে আমরা আশা করছি যে আমরা রাইট টাইমে কিংবা তার আগেও হয়তো আমরা চূড়ান্ত ভাবে বেরিয়ে আসতে পারবো। মাঝে একটা কথা বলি যে আমরা যখন পদ্মা ব্রিজের কথাটা আমাকে বলতেই হয়, কারণ হচ্ছে যে অর্থনীতি সমিতিতে ওই সময় আমি ছিলাম সদস্য একজন এবং বারাকাত স্যার ছিলেন এটার চেয়ারম্যান আর কি, সভাপতি। যখন বাংলাদেশে পদ্মা ব্রিজ নিয়ে নানান ধরনের কথাবার্তা হচ্ছে, তখন বারাকাত স্যার একটা সবাই মিলে আমরা একটা মানে কি বলে এটাকে প্রপোজাল তৈরি করলাম যে বাংলাদেশে নিজস্ব টাকা দিয়ে এটা সম্ভব। তখন কিন্তু অনেক অর্থনীতিবিদ বলেছে এবং অনেকেই পলিসি মেকাররা বলেছে যে এটা একটা মানে কি একটা চরম একটা কি বলবো খারাপ একটা দিকে সরকার যাচ্ছে, যে এই ঝুঁকিটা নেওয়াটা ঠিক হচ্ছে না। কিন্তু আলটিমেটলি বাংলাদেশ প্রুভ করতে পেরেছে যে পদ্মা ব্রিজটা আমাদের একটু বেশি দিনের সময় নেই, আমরা দৃশ্যমান হচ্ছে এবং পাশাপাশি এই কি বলে ওয়ার্ল্ড ব্যাংকেও আমরা কিন্তু একটা লেসন দিতে পেরেছি। সুতরাং সেইটা কেন দিলাম, রেফারেন্সটা কেন দিচ্ছি, সেটি হচ্ছে যে আমরা এলডিসি নিয়ে যত কথাই হোক না কেন আমরা গ্রাজুয়েটেড আলটিমেটলি চূড়ান্ত ভাবে হবই এবং আমাদের যতগুলো সংখ্যা আছে সেগুলোকে ওভারকাম করতে পারবো বলে আমার মনে হয়। আপাতত এটাই আমার কাছে মনে হচ্ছে যে এটা দিয়ে শুরু করি, তারপরে আমি আস্তে আস্তে বেনিফিট গুলোর কথা যদি বলি। এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে আমার মনে হয় যে ফুলেল চৌধুরী যদি আমাকে জানতে চায় আমি আগে বলে নিই। আমরা সেই ঘটনাটা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে শুক্রবার রাতে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে যোগদান করেছিলেন। তো সেই রাতে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নের সুপারিশ প্রাপ্ত হলো। আপনি যেমনটি বলছিলেন যে ৫টি দেশ সেখানে অংশগ্রহণ করেছে, যার মধ্যে ৩টি দেশ সুপারিশ প্রাপ্ত হয়েছে, ২টি হয়নি। একটি হচ্ছে মিয়ানমার, আর একটি দেশের কথা আপনি বলেননি। অ্যাঙ্গোলা। জি, অ্যাঙ্গোলা। তো এই দেশ দুটো কেন হয়নি? ওরা ২০১৮ সালে তো সুপারিশ প্রাপ্ত হয়েছিল, তাই না? জি জি ১৮ সালে হয়েছিল, কিন্তু ২১ সালে এসে ২ বছর পরে আর হয়নি। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলে রাখতে চাই যে বাংলাদেশ যখন ২০১৮ সালে সুপারিশ প্রাপ্ত হয়, তখন বাংলাদেশের বিশেষ করে এই এলডিসি থেকে উত্তরণের জন্য আপনারা জানেন যে ৩ টা বিষয়কে খুব গুরুত্ব দিয়ে দেখা হয়। একটা হচ্ছে মানুষের ইনকাম মানে মাথাপিছু আয়, আরেকটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন, যেটাকে জিএনআই বলে, জিএনআই। জি। আরেকটা হচ্ছে যে মানব সম্পদ উন্নয়ন মানে হচ্ছে যে এই দেশের মানুষগুলো কেমন করে বাঁচে, কিভাবে চলাফেরা করে, মানে তাদের জীবন মানের নানা অনেকগুলো ধাপ আছে, সবগুলো ধাপ মিলিয়ে মানব সম্পদ উন্নয়ন। এবং আরেকটি হচ্ছে এই দেশের অর্থনীতি কতটা শক্তিশালী, ঝড়ে যাতে ভেঙে না পড়ে, কোনো একটা দুর্যোগ আসলে যাতে ভেঙে না পড়ে, সেই অর্থনৈতিক ভঙ্গুরতা দিক থেকে তারা কতটা শক্তিশালী। তো এই দিকগুলোতে ২০১৮ সালে বাংলাদেশের অবস্থান যা ছিল, মানে আনন্দের বিষয়টা হচ্ছে ২০২০ সালে এসে ২১ সালে এসে কিন্তু তার থেকেও ভালো। সেহেতু বাংলাদেশ সুপারিশ প্রাপ্ত হবে এটা আমরা আগে থেকেই ধরে নিয়েছিলাম এবং তাই কিন্তু হয়েছে। একটু যদি বলে রাখি, যারা আমাদের গত অনুষ্ঠান দেখেননি, এই একই বিষয় নিয়ে আমরা গত আগের শুক্রবারে আরেকটা অনুষ্ঠান করেছিলাম। সেখানে আপনারা যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলে রাখতে চাই যে বাংলাদেশের মাথাপিছু আয় বলা হয়েছে ওইখানে যে $১,৮২৭ যেখানে $১,২৩০ থাকলেই হয়। অন্যদিকে অর্থনৈতিক ১২৭৪ ফুলেল। জি, সরি ১২২২। আচ্ছা, থ্রেশহোল্ড ১২২২। জি।
অন্যদিকে অর্থনৈতিক ভঙ্গুরতা 25.2 আছে বাংলাদেশ, যেটা কিনা 32 থাকলেও হয়, মানে কম থাকতে হবে। অর্থনৈতিক ভঙ্গুরতার দিক থেকে 32 এর নিচে থাকতে হবে। বাংলাদেশ অনেক নিচে আছে। অন্যদিক দিয়ে মানব সম্পদ উন্নয়ন, সেখানেও 66 থাকতে হবে। বাংলাদেশ কিন্তু 75 এর উপরে আছে। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশ বেশ ভালো জায়গায় আছে। তবুও কিন্তু বাংলাদেশ কিছুটা সময় চেয়েছে, আ সুপারিশপ্রাপ্ত হয়েছে তার চূড়ান্ত বাস্তবায়ন ঘটানোর জন্য। আপনারা যারা এর আগে অনুষ্ঠান দেখেছেন আপনারা জানেন যে বাংলাদেশ আরো ২ বছর বেশি সময় চেয়েছে। কেন চেয়েছে সে বিষয়ে আমরা কথা বলেছিলাম। তবুও হয়তোবা আজকে আরো একটু ছোট্ট করে বলবেন আমাদের আইনুল ইসলাম স্যার যে বাংলাদেশ সময়, এই যে সুপারিশপ্রাপ্ত হলো, এর বাস্তবায়ন কবে হবে? তার আগে বলি আমি স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যানগুলো আরেকটু বলি, কারণ গত জি, জি, জি। আমাদের ডিসকাশনে বলেছি, আরেকটু বলি। সেটা 2018 তে প্রথম যখন হয় তখন আমাদের 18 তে হচ্ছে থ্রেশহোল্ড হচ্ছে 1222, যেটা বলা হলো। আমরা পেয়েছি, আমাদের তখন ছিল 1274। এটা হলো ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে আর কি। হ্যাঁ, আমাদের হিসাবে আরো বেশি। আর এনভায়রনমেন্টাল অ্যান্ড ইকোনমিক ভালনারেবিলিটি, যেটাকে বলা হয় ইভিআই, সেখানে এটা কিন্তু কমতে হয়। হ্যাঁ, জি। আমাদের ওটা থ্রেশহোল্ড ছিল 32, আর আমরা 2018 তে ছিলাম আমরা 25.2, এটা ঠিকই আছে। কিন্তু আমাদের 21 সালে এসে এটা কিন্তু একটু ডিটোরেট করেছে, মানে একটু কমেছে আর কি। মানে অতটা মানে যেহেতু নেগেটিভ হতে হবে, সেখানে 27 হয়েছে। অর্থাৎ আমাদের আরো কমা উচিত ছিল, সেটা 27 হয়েছে। সেটা কারণ আছে আর কি। আর ওইটা ঠিক আছে যে এইচ এ আই, যেটাকে বলে আমাদের ভালনারেবল, কি বলে, হিউম্যান অ্যাসেট, যেটা মানব সম্পদ, সেটা টিকে আছে। সেটা হলো 66 ছিল থ্রেশহোল্ড। আর আমাদের 18 তে ছিল 73.2, এবং এখন হচ্ছে 75.4। এটা 14.2% বেড়েছে, মানে ভালো রেজাল্ট। আর আমাদের যেটা মাঝে ওইটা যেটা বললাম, সেটা একটু রেজাল্টটা একটু উল্টো দিকে আসছে। সেটা হলো 15.66% কমে গেছে আর কি। আর সবচেয়ে ভালো আমাদের যেটা হচ্ছে যে জিএনআই, যেটা যেটা বলো মাথাপিছু আয়, সেটা আমাদের 49.5% বেড়েছে এই থ্রেশহোল্ড থেকে। এটা একটা গুড সাইন আর কি। কিন্তু আরেকটা বলে রাখি এখানে, যে আমরা দুটো ক্রাইটেরিয়াতেও যদি আমরা পাশ করতাম মোট কথা, তাহলেও কিন্তু আমরা সুপারিশ পেতাম। কিন্তু আমরা লাকিলি তিনটাতেই পরপর আমরা আমরা কিন্তু আমাদের ওই থ্রেশহোল্ডের আমরা অনেক ভালো করেছি আর কি। সুতরাং এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় বলবো, একটা মর্যাদার বিষয় একটা। এবং এটা যে আসলে আমরা বুঝছি যে এটা আমাদের গ্রাজুয়েটেড হয়ে গেলে আমাদের মর্যাদা, বিশেষ করে এই যে একসময় আমাদেরকে বলা হতো যে বাস্কেট কেস, আপনাদের যদি মনে থাকে যে এই কথা, এটা যে একটা কতটা একটা কি বলবো, একটা আমাদের জন্য একটা কতটা অবজ্ঞার একটা স্লোগান ছিল আমাদের, আমাদেরকে নিয়ে। সেখান থেকে আজকে আমরা কিন্তু বিশ্বের দরবারে একটা অর্থনীতির সক্ষমতার একটা জায়গায় পৌঁছে গেছি। এখন যেটা যেটা বলা হচ্ছে, এটা বলে নেই, পরে হয়তো ভুলে যেতে পারি, যে কেন নেপালকে আর ইয়েকে বলে অ্যাঙ্গোলাকে দেয়া হলো না। সেটা বলি যে মিয়ানমার এবং হ্যাঁ, অ্যাঙ্গোলা। মিয়ানমারকে। এটা হচ্ছে, ওটা হচ্ছে যে ওই দেশটা ছিল আহ, তেল রপ্তানি নির্ভর দেশ। কোভিড এর সময় এটা বেশ ডেসপারেটলি এটা ইয়ে হয়ে গেছে, কি বলে, স্লো হয়ে গেছে, স্লো। সেটা একটা কারণ। আর অন্যান্য কারণ যেটা আমি ঠিক ততটা জানি না। তবে মায়ানমার একটা খুব ইন্টারেস্টিং, সেটি হচ্ছে যে তাদের যে অবস্থাগুলো, আমাদের এই গ্রাজুয়েশনের একটা অন্যতম ক্রাইটেরিয়া থাকে উইদিন দিস থ্রি, সেটা হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নটা। এখানে এই যে রোহিঙ্গার বিষয়টা আছে, কিংবা কি বলে, সেনা সরকার সমর্থিত, এই সেনা কারণে অভ্যুত্থান হয়ে গেছে কিন্তু, এখন, জি। হ্যাঁ, এটা তো হলো তো একেবারে রিসেন্টলি, কিন্তু তার হুম। আগে থেকে এগুলো কনসিডারেশন নিয়ে যারা দাতা দেশগুলো আছে, যারা এই অ্যাক্টর যারা আছে, তারা কিন্তু এটাকে সুপারিশ করেনি যে এই মানে মূল জায়গাতে মায়ানমার নাই। এটা কিন্তু আমাদের একটা কনসার্ন, যে আমরা ভবিষ্যতে এটাকে ধরে রাখতে হলে এই আমাদের ইনক্লুসিভ যেটা বলা হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে তাদের সুপারিশ আছে ইনক্লুসিভ এবং ইনইকুয়ালিটি কমানো। আমরা যতই ভালো করছি না কেন, ইনইকুয়ালিটি এবং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, এবং এর পাশাপাশি যে আমাদের যে গুড গভর্নেন্স এবং সিভিল এবং হিউম্যান রাইটস, এই বিষয়গুলো কিন্তু রেকমেন্ডেশনে এসেছে। তা সুতরাং সেগুলোকেও আমাদেরকে কিন্তু অ্যাড্রেস করতে হবে। আর আমাদের যেটা হলো যে আমাদের আমরা কোটা এবং কি বলে ট্রেড, যে কি বলে ফ্রি, যেটাকে বলে ট্রেড কোটা এবং ফ্রি চার্জ, যেটা আর কি,
সেই সুবিধা থেকে কিন্তু আমরা কিছুটা বঞ্চিত হব। এবং এটা বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি এবং ব্রিটেন, কানাডা, জাপান, এদিকে চীন এবং ইন্ডিয়া, এই দেশগুলোর সাথে আমাদের যে টেরিফ ছিল সেগুলো কিন্তু ডেসপারেটলি ওরা টেরিফ আরোপ করবে, তাহলে আমাদের কিন্তু বেড়ে যাবে চার্জটা। সুতরাং সেই দিক থেকে আমাদের একটা কনসার্নের বিষয়। পজিটিভ দিক হচ্ছে যে আমাদের এই ফিনান্সিয়াল মার্কেটের ফিনান্সিয়াল রিসোর্সের ক্ষেত্রে আমাদের কিন্তু আমরা কি বলে অ্যাক্সেসটা আমাদের বাড়বে, প্লাস এফডিআই বাড়বে। মানে যেহেতু এখানে পরিবেশটা ফেভারেবল হচ্ছে, সে কারণে বাইরের যারা ইনভেস্ট করতে চায় তারা কিন্তু এখন একটা আস্থার জায়গায় চলে আসতে পারবে। এগুলো পজিটিভ দিক। আর যে জিনিসগুলো বলা হয় যে রেমিটেন্সের উপরে যে অভিজ্ঞতাগুলো আছে, এক্সপিরিয়েন্স গুলো আছে, রেমিটেন্সের উপর কোনো প্রভাব পড়বে না, যে কমবে বাড়বে এ ধরনের কোনো স্ট্যাটিস্টিক্স বা কোনো গবেষণা নাই যে উত্তরণের পরে আমরা রেমিটেন্স কমে গিয়েছে। সুতরাং এটার উপর কোনো প্রভাব পড়বে না। আর দ্বিতীয় কথা যে ফরেন এডের কথা বলা হচ্ছে, এটাও কিন্তু অভিজ্ঞতা বলে যে সে তেমন প্রভাব পড়বে না। সবকিছু মিলে যেটা বলা হচ্ছে যে পজিটিভ দিক আরেকটা হচ্ছে যে দেখা গিয়েছে যে ট্যাক্স অর্থাৎ ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশনটা এটা কিন্তু স্ট্রং হয়, অর্থাৎ সরকারের পলিসিগুলো তখন এই যে ট্যাক্স জিডিপি রেশিওর যে কথাটা বলা হয় এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। এটা এক্সপিরিয়েন্স বলছে যেসব দেশ গ্রাজুয়েটেড হয়েছে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে যে আমাদের অনেকগুলো পজিটিভ দিক আছে। আর যেগুলো চ্যালেঞ্জের বিষয়, সেই বিষয়গুলোতে আমি একটু টাচ করে যাই যে আমাদের কিন্তু রাইট নাও অনেকগুলো অনগোয়িং প্রোগ্রাম আছে। যে আমার যেমন অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছে, শুরু হয়েছে 21 সাল থেকে 25 সাল পর্যন্ত। তারপরে সেকেন্ড পার্সপেক্টিভ প্ল্যান আছে, সেকেন্ড পার্সপেক্টিভ প্ল্যানটা হচ্ছে 21 সাল থেকে 41 সাল পর্যন্ত, এটা কিন্তু অনগোয়িং। তারপরে ডেল্টা প্ল্যান তো 100 বছর, এভরিবডি নোজ, সবাই আপনারা জানেন যে ডেল্টা প্ল্যান একটা আছে। তারপরে এসডিজি তো আছেই, এসডিজি তো পারফরমেন্স খুবই ভালো, এসডিজির পারফরমেন্স অন্যান্য দেশের তুলনায়, যেটা 2030 সালের মধ্যে এই আমরা গোলগুলো আমরা অ্যাচিভ করার জন্য আমরা মানে সংকল্পবদ্ধ। সবকিছু মিলে যেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে এবং অনেক আলোচনা থেকে যে হতাশ বলবো না, যে আমরা এই সময়ের আগেই আমরা কিন্তু এই গ্রাজুয়েটেড হতে পারবো এবং পরবর্তীতে আমরা এই বিশেষ করে সরকারের পক্ষ থেকে যে নেগোসিয়েশন গুলো করা হচ্ছে এবং রেকমেন্ডেশন, সেগুলো কিন্তু রাইটলি অ্যাড্রেস করা হচ্ছে। আমি রেকমেন্ডেশন ভালো করে পড়েছি, রেকমেন্ডেশনটা না পড়ছে যারা, তারা বলতে পারবে না যে এই এলডিসি গ্রাজুয়েটেড এর পরে আমাদের অবস্থাগুলো কি আসলেই আমরা ধরে রাখতে পারবো কিনা। একটা সংশয়ের কথা অনেকেই বলছেন যে গ্রাজুয়েশন যে আমরা যে গ্রেস পিরিয়ডটা সহ আমরা যদি স্পেসিফিক বলি যে এখন থেকে আরো 5 বছর 2026 সালে গিয়ে আমরা সবকিছু ঠিকঠাক থাকলে এলডিসি থেকে গ্রাজুয়েশন ফাইনালি হচ্ছি। তো অনেকেই শঙ্কা বোধ করছেন যে আসলেই কি 5 বছরের মধ্যে আমরা আমাদের সেই চলমান প্রজেক্টগুলো, নির্মাণাধীন প্রজেক্টগুলোকে চালু করতে পারবো কিনা, আমাদের ইকোনমিক জোনগুলোকে চালু করতে পারবো কিনা, আমরা যে এখানে যে এফডিআই আসবে, ইনভেস্টমেন্ট হবে, সেটা আসলে কতটুকু বিজনেসের জন্য প্রস্তুত হয়ে যাবে। মানে ইনভেস্টমেন্ট আসার পরে ইনভেস্টমেন্টটাকে তো মডিফাই করে ওটাকে একটা প্রোডাক্টে রূপান্তর করতে হয়, সেই জন্য প্রস্তুত হয়ে যাবে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু সংশয় বোধ করছেন অনেকেই যে এই সময়ের মধ্যে আসলেই বাংলাদেশ পারবে কিনা। আচ্ছা, আমি এখানে বলি যে পারবে কিনা, কিন্তু যারা আমাদেরকে গ্রাজুয়েটেড করছে বা করতে যাচ্ছে তাদের কিন্তু একটা দায়িত্ব যে আমরা এই কাজগুলো করছি কিনা। অলরেডি কিন্তু মনিটরিং সেলের কথা বলা হচ্ছে, স্ট্র্যাটেজির প্ল্যানের কথা বলা হচ্ছে, তারা কিন্তু আমাদেরকে গাইডলাইন দিচ্ছে। নট অনলি দ্যাট যে আমরাই শুধু করব, তারাও গাইডলাইন দিচ্ছে যে এই কাজগুলো তোমাদেরকে করতে হবে। এবং ওই গাইডলাইন অনুযায়ী তারা কিন্তু ইনস্ট্রাকশন দিচ্ছে, যেটা ওই বললাম যে আমি যে রেকমেন্ডেশনের মধ্যে এই জিনিসগুলো আছে। এবং যেসব দেশের সঙ্গে আমাদের সহযোগিতা দরকার, তাদেরকেও তারা মানে কি বলবো, তাদেরকে এই বাধ্য করবে বলবো না, তাদেরকে কোঅপারেশনটা ধরে রাখার জন্য, তাদের সেই সুযোগগুলোকে নিয়ে নেওয়ার জন্য তারাও কিন্তু প্রচেষ্টা করবে। আমরা যে তাহলে আমি যে বললাম যে এই জিনিসগুলো তাহলে কি জন্য সরকার করছে, যে এই যে আমি কতগুলো প্রোগ্রামের কথা বললাম, যে যেমন আরেকটা জিনিস আমাদের সমস্যার কথা বলা হয় যে এমপ্লয়মেন্ট বিশেষ করে, আর হলো আর একটা হচ্ছে যে ইনকাম ইনইকুয়ালিটি। এইটা কিন্তু ওদেরই রিকমেন্ডেশনে আছে যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এই কর্মসংস্থানকে তারা
একেবারে সেন্ট্রাল পয়েন্টে তারা গুরুত্ব দিতে বলছে কর্মসংস্থানকে। সবকিছু মিলে, আর এই যে যেটা বলা হলো যে ইকোনমিক জোন গুলো, এগুলো উইদিন দিস টাইম তারা কমপ্লিট করার কথা এখানে আছে। আরেকটা জিনিস যেটা একটু সংশয়ের কথা, যেটা গত পরশু বা গত কালকে বোধহয় আমি টিভিতে দেখলাম, যে এবার এডিপির মাত্র 28.44% হচ্ছে কি বলে এসিভ হয়েছে মাত্র কয় মাস, জুন থেকে 8 মাস, জুন থেকে ফেব্রুয়ারি। তা সুতরাং এটা কিন্তু গুড সাইন না। এ কারণে প্রধানমন্ত্রী নিজেও কিন্তু এটাকে কনসার্ন হয়ে বলেছে যে তারা দ্রুত এই এডিপি কাজগুলো সম্পন্ন করতে হবে। কিছু তো আমাদের যারা অ্যাক্টর আছে, যাদের মাধ্যমে কাজগুলো করা হবে, তারা যদি রাইটলি পারফর্ম না করে, এখন হচ্ছে ইকোনমিক্সে বলে না যে কি বলো, আদার থিংস রিমেনিং কনস্ট্যান্ট। আপনি কনস্ট্যান্ট সব যদি আপনি তাহলে কিছু মানে বাধা আসতে পারে, কিন্তু আমাদেরকে ওগুলোকে অ্যাড্রেস করে, রাইটলি অ্যাড্রেস করে এগুলোকে কিভাবে আমরা ইনকর্পোরেট করতে পারি সেই বিষয়ে কিন্তু সরকারি পর্যায়ে বা যারা ডিসিশন মেকার তারা কিন্তু গুরুত্বের সঙ্গে এটা মনোযোগ দিতে হবে। জি, শুধু মনোযোগী না, আমার কাছে যেটা মনে হয় যে আমাদের দর্শকরা একমত হবেন যে একটা সরকারি সেবা পেতে গেলে, যেকোনো ধরনের সরকারি সেবা পেতে গেলে, যেহেতু এটা রাষ্ট্রের উন্নয়ন নিয়ে আমরা কথা বলছি, পুরো রাষ্ট্রের মর্যাদাগত বিষয় নিয়ে আমরা কথা বলছি। সেহেতু রাষ্ট্রের উন্নয়নের ক্ষেত্রে কিন্তু বড় ভূমিকা এখানে আপনি যেটা বলছিলেন যে সরকারি যারা অ্যাক্টর, কাজগুলো যারা করবেন তাদেরকে কিন্তু আসলেই অনেক শ্রম দিতে হবে, মেধা দিতে হবে। মেধাবী উনারা নিশ্চয়ই মেধাবী, কিন্তু সেই শ্রমটা দিতে হবে। পরিশ্রম করার মনোভাব তাদেরকে তৈরি করতে হবে। আমার কাছে যেটা মনে হয় যে এই অল্প সময়ের মধ্যে যেহেতু অনেকগুলো কাজ করতে হবে, সেজন্য এমনও একটা প্রজেক্ট থাকতে পারে গভর্নমেন্টের, যে এই মানুষগুলো যাতে কাজ করে, ওদেরকে প্রণোদনা দিয়ে হোক, ওদেরকে যেকোনোভাবে ওদেরকে মোটিভেটেড করে হোক। আরেকটা কথা এখানে বলি, যেটা দুটো চ্যালেঞ্জের কথা আমি বলি নাই, যে সেটি হচ্ছে যে এখানে যোগ হয়েছে, যেটা ওই আপনার রেকমেন্ডেশন বা ওই কমিটি কিন্তু এটাকে অ্যাড্রেস করেছেন। একটা হচ্ছে পোস্ট কোভিড রিকভারি প্ল্যান। খেয়াল করে দেখুন যে পোস্ট কোভিড রিকভারি প্ল্যানও তারা কিন্তু আলাদাভাবে এই যে 1 বছর যে সমস্যাটা হয়েছে এটাকে অ্যাড্রেস করে ইনকর্পোরেট করতে বলছে। আর দ্বিতীয় আরেকটি হচ্ছে, যেটি কেউ আলোচনায় আনে নাই বা আপনিও বোধহয় মনে রাখেননি, এটা সেটি হচ্ছে যে রোহিঙ্গার যে বিষয়টি, এই রোহিঙ্গার যে আমাদের কত 11 লাখের মতন, তাদের বিষয়টির কিন্তু অ্যাড্রেস করা হয়েছে এবং তারা বলেছে যে এটাকে যে রিপাট্রিয়েশন এবং তাদেরকে তাদের যে সময়টুকু তারা থাকবে, এইসব ব্যাপারেও কিন্তু কনসার্ন তারা ওই কমিটি করেছে। সুতরাং সবগুলোকেই কিন্তু আলটিমেটলি কনসিডারেশন নিয়ে তারা রেকমেন্ডেশনটা করেছে এবং তাদের কিন্তু মনিটরিং সেল, যেটা আমি আগেও বলেছি, মনিটরিং এর যে বিষয়টি, মনিটরিং এর যে সাইটটি, এইটি মনে হচ্ছে যে তারা স্ট্রংলি তারা ফলো করবে। আর যেটা আরেকটি কি জানি বললেন? এবার অন্য আরেকটা বিষয় একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে এলডিসি থেকে উত্তরণের ফলে আপনি যেটা বলছিলেন যে একটু চ্যালেঞ্জ হয়ে যাবে বিশেষ করে রপ্তানির ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আ কোন দেশগুলোর সাথে আসলে বাংলাদেশ পিটিএ বা এফটিএ তে যাওয়ার জন্য চেষ্টা করছে বাংলাদেশ। কিন্তু আপনার অবজারভেশন থেকে আমরা একটু জানতে চাই যে কোন দেশগুলো বাংলাদেশের জন্য একটু সহজ হবে বলে মনে হয়? আগে তো আঞ্চলিক বিষয়গুলো, আঞ্চলিক দেশগুলোর সঙ্গে এফটিএ হোক আর পিটিএ হোক, হ্যাঁ, প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, এবং বাইরের যে দেশগুলো আছে তাদের সঙ্গেও কিন্তু অনেকগুলো নেগোসিয়েশন হচ্ছে, কিন্তু সরকার চেষ্টা করছে যে এফটিএ এবং পিটিএ করার জন্য। আমার যেটা মনে হয় যে যেমন নেপাল আছে, ইন্ডিয়া আছে, ইভেন চায়না, চায়না, শ্রীলঙ্কা, আগে শুরু করা উচিত এই দেশগুলো থেকে। ভিয়েতনামের সাথে করলে তো আরো খুবই ভালো। চায়নায় তো আর বাংলাদেশ খুব একটা কিছু রপ্তানি করে না। মানে চায়নার সাথে বাংলাদেশের এই আমদানি রপ্তানির বাণিজ্যের ঘাটতিটা তো অনেক বেশি। মানে আমরা যে বেশি, কিন্তু জায়গাগুলোতে এই যে জি, হ্যাঁ, যেমন আমি বলি ইন্ডিয়ার সঙ্গে আমরা কিন্তু, ইন্ডিয়ার সঙ্গে চীনের সঙ্গে, এদিকে হলো আপনার এই দুটো দেশেই বলি, অন্য দেশের সাথে তেমন একটা নাই, কিন্তু যে নতুন মার্কেট এটাও কিন্তু আমাদের সুপারিশে আছে, যেহেতু ওইসব দেশ থেকে আমাদের কোটা পদ্ধতি, কোটা বা টেরিফ আমাদের ইম্পোজ হবে এখন। তো সুতরাং সে কারণে অন্য অন্য এই যে এই প্রস্তাবগুলো আছে যে এফটিএ এবং পিটিএ কত কিভাবে করা যায়। সুতরাং যে দেশগুলোর সাথে বিশেষ করে আমাদের মতন দেশের সঙ্গে তো করাটা, কারণ একই রকম দেশ হলে হয় কি
যে আমাদের কস্ট ইফেক্টিভনেসটা তো একই রকম হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে খুঁজতে হবে যে কস্ট ইফেক্টিভনেস আমাদের এটা কে কে ব্যবহার করতে পারে আমাদের এটা, বিশেষ করে লেবার, গার্মেন্টস, এই জিনিসগুলো আমাদের নতুন নতুন কান্ট্রির জন্য, রাশিয়ার দেশগুলো, আফ্রিকান দেশগুলো, এই সব দেশ, আমাদের পার্শ্বের দেশগুলো, অর্থাৎ এটাকে নিয়ে একটা বড় ধরনের কি বলবো একদম গ্রাউন্ড ওয়ার্ক করতে হবে। এবং এটা হচ্ছে, কিন্তু আমি যদি আপনারা যদি লিটারেচার দেখেন, এখন কিন্তু চেষ্টা করা হচ্ছে, কারণ সামনে হচ্ছে আমরা 41 সাল, আমরা কিন্তু সামনে আমাদের মানে কি পথ দেখানোর জন্য এই আমাদের সরকার বলেন আর যারা এই নীতি অ্যাক্টর আছেন তারা কিন্তু চেষ্টা করছে। সমস্যা তো থাকবেই, এই সমস্যাগুলো করে আমাদের সবসময় মোকাবিলা করেই কিন্তু এগিয়ে যেতে হবে। 2026 সালে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ হয়ে যাওয়ার পর এখন যে সুবিধাগুলো বাংলাদেশ পাচ্ছে সেগুলো পাওয়ার আর কোনো সম্ভাবনা আছে কি? না, এখন ওই যে আমি বলছি, আর এর বোধহয় একটু মনোযোগ দেননি, 31 সাল পর্যন্ত সুপারিশ কিন্তু আছে যে এই কিছু কিছু সুবিধার জন্য অব্যাহত থাকে। যেমন আমাদের এই কি বলে লোনের সুবিধা সুবিধা, তারপরে হচ্ছে এই মেধাস্বত্ব সুবিধা, এই সুবিধাগুলোর জন্য আমাদের কন্টিনিউ করে নেক্সট 5 ইয়ার্স পর্যন্ত, আরো অর্থাৎ 31 সাল, 26-এর পরে আরো 5, 31 সাল, এবং এটা আরো বেশির জন্য কিন্তু সুপারিশ করা হয়েছে। সেগুলো আলটিমেটলি 12 বছর না 5 বছরের মধ্যে মাঝামাঝি অবস্থা থাকতে পারে, সেগুলোও কিন্তু এই সুপারিশ কিংবা আমাদের যারা অ্যাক্টর তারা চেষ্টা করছে। যেমন অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করে, এই জিনিসগুলোকে আমি আগে বললাম, প্রযুক্তিগত উৎকর্ষতা বাড়াতে হবে। তারপরে হচ্ছে আপনার আরেকটা জিনিস বোধহয় বলা দরকার, যেটা হলো 4R, অর্থাৎ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এটাকে সামনে রেখে কিন্তু আমাদের যুব সমাজকে সেই সক্ষম করে তুলতে হবে। আর পাশাপাশি একটা প্রস্তাব বোধহয় এসছে, সেটি হলো যে আমাদের গত আলোচনায় মনে বলা হয়েছে যে আমাদের যে হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্ট একটা আলাদা একটা মন্ত্রণালয় করা যায় কিনা, যেখানে প্রায় 50,000 সম্ভবত আমরা আমাদের এই বাংলাদেশ থেকে রেমিটেন্স চলে যাচ্ছে হলো বাইরের এক্সপার্টদেরকে, দক্ষ আমাদের এই কি বলে জনবলকে আমরা কিন্তু বিভিন্ন সেক্টরে নিয়োগ করেছি। এখন আমাদের দেশে এই সামনের দিনগুলোতে আমরা কিন্তু তাদেরকে নিয়োগ করেছি। হ্যাঁ, ও তাদেরকে আমরা কিন্তু পেমেন্টটা দিচ্ছি। সেই জায়গাটাকে যদি অ্যাড্রেস করে আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলি, সবকিছু মেলে যদি আমাদের যুব সমাজকে সে মানে প্রস্তুত করা যায়, তাহলে আমার মনে হয় যে এটা এডিশনাল একটা বেনিফিট আসবে, আশা করা যায় আর কি। সুতরাং অনেকগুলো সম্ভাবনা সামনে আছে, কিন্তু অনেকগুলো সম্ভাবনা আছে। এই জায়গাটাতে আসলেই কাজ করতে হবে বাংলাদেশের, এছাড়া আর কোনো উপায় নেই। একটা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও বলেছিলেন যে আমরা লেবার তৈরি করছি কিন্তু ম্যানেজার তৈরি করছি না। ম্যানেজার আমরা বাইরে থেকে আমাদেরকে ম্যানেজার হতে হবে, আমাদেরকে ম্যানেজার তৈরি করতে হবে। তো প্রাইম মিনিস্টার এই কথা যখন বলছিলেন তখন আমার মনে হচ্ছিল যে নিশ্চয়ই প্রাইম মিনিস্টার হয়তো বা এই ব্যাপারে কোনো একটা উদ্যোগ নিতে যাচ্ছেন। আপনি যেটা একটু আগে আমাদেরকে বললেন যে একটা মিনিস্ট্রি তৈরি করা যায় কিনা। নিশ্চয়ই এমনটা যদি কিছু একটা করা যায় তাহলে খুব ভালো হবে। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সর্বোচ্চ বিদ্যাপীঠ, যে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে পড়ালেখা করানো হচ্ছে তাতে আসলে পুঁথিগত বিদ্যাটা দেয়া হচ্ছে বা কিছু কিছু সাবজেক্টে কিছু কিছু প্র্যাকটিক্যাল নলেজ দেওয়া হচ্ছে, কিন্তু বস্তুত পক্ষে ম্যানেজারিয়াল কোয়ালিটি যেটা থাকতে হয় সেই কোয়ালিটিটা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে বিল্ড আপ হচ্ছে না বলে আমার কাছে মনে হয়। আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি আরো ভালো বলতে পারবেন। আমি এক্স্যাক্টলি আমি আপনার সঙ্গে একমত, এবং আমার মনে হয় যে আমাদের নতুন করে ভাববার সময় এসছে, এবং সময় এসছে না, আমাদেরকে বাধ্য করতে হবে। এবং সেটা সেই ধরনের আমরা ইয়েও পাচ্ছি যে এই যে প্যান্ডেমিকের সময় আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা কেমন কিছু করতে পারিনি, যে আমরা দেখাতে পারিনি যে এই দক্ষ কি বলে জনশক্তি তৈরি করার আমরা কিন্তু কোনো স্বাক্ষর রাখতে পারিনি। সেই জায়গাগুলোতে গভর্নমেন্ট চেষ্টা যে করছে না, করছে, কিন্তু ওই যে বলা হচ্ছে না যে ওই চেষ্টা আর ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে বড় একটা ফারাক আছে। সেটা হলো যে আমাদের কোর্স কারিকুলাম গুলো সে কিছুটা হলো, যদিও গত 3-4 বছর থেকে বিশ্ব ব্যাংকের সহায়তায় একটা প্রকল্প কাজ করছে, তা সেটাও খুব ধীর গতিতে কাজ করছে। এই জায়গায় কিন্তু নজর আমরা শুধু না, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চিন্তা ভাবনার বাইরেও সরকার থেকেও বলা হচ্ছে যে এই নতুন করে সাজাতে হবে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার সিস্টেমটা আর কি, আমাদের পুঁথিগত বিদ্যার বাইরে এসে প্র্যাকটিক্যাল নলেজটা, দক্ষ জনশক্তি তৈরির বিষয়টাকে মনোযোগ দেওয়ার জন্য।
যেহেতু বিশ্ববিদ্যালয়ের পড়ার বিষয়টা চলেই আসলে বিষয়টা নিয়ে আরেকটি কথা বলতে চাই যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়েই বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু রিসার্চ করার জন্য একটা ফান্ড থাকে কিন্তু বস্তুত পক্ষে সে রিসার্চ ফান্ডটাকে কতটুকু ব্যবহার করা হয় বা রিসার্চ করা হয় বা কেন সেটাকে উপযুক্ত ব্যবহার করা হচ্ছে না বা আরো ফান্ড দরকার হলে সেটা কিভাবে নেওয়া যায় এই ধরনের পদক্ষেপ হচ্ছে না। সেটা সত্য কথা যে আমাদের এমনি কিন্তু অনেক কম দেওয়া হয়, অনেক কম। আমাদের বাজেটের 1 সামথিং বোধহয় এই থাকে রিসার্চের ক্ষেত্রে। বিশ্ব তো কোনো রিসার্চ, রিসার্চ আসলে চোখে পড়ে না বিধায় মনে হয় কম দেয়া হয়। হ্যাঁ, যদি এবং বিশ্ব তো রিসার্চ বিশ্ববিদ্যালয়গুলোতে এটাও ঠিক। হতো তাহলে হ্যাঁ, বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা আদায় করে আমরা নিতে পারতাম। শুধুমাত্র, হ্যাঁ, আমরা কিন্তু এটা না বল মানে এটাকে তো অনেকে বলবে না। আমি বলছি যে আমরা প্রমোশনের ক্ষেত্রেই শুধু গবেষণা করি, কিন্তু আসলে একটা দেশের উন্নয়নের ক্ষেত্রে বা দেশ বলবো না, জনগণের যেটা কাজ দেবে সেই ধরনের গবেষণা হচ্ছে, কিন্তু সেটা মানে পরিমাণ খুব কম। তাই সেই দিকে কিন্তু আমাদেরকে আসলে এই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদের বাধ্য আমরা এখন রিসার্চের দিকে মনোযোগ দেওয়া। এবং সেটাই বলছি যে এখন বিশ্ববিদ্যালয়গুলোর কোর্স কারিকুলাম নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে, আমরা কিন্তু চেষ্টা করছি। আমার মনে হয় যে একদিনে তো সবকিছু অর্জন করা সম্ভব না, আমরা তো অনেক দূর এগিয়ে গেছি। সুতরাং এখানে যতটুকু সমস্যা আছে আমার ধারণা যে সেটাও হয়তো বা আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠবো। সুতরাং রিসার্চও আমাদের দেশে অনেক মেধাবী আছে, আমাদের দেশের স্টুডেন্টরা বাইরে গিয়ে কিন্তু খুব ভালো করছে, খুবই ভালো করছে। আমাদের এখানে ল্যাবরেটরি সুবিধা সেরকম নাই, ফান্ডের সুবিধা আমাদের নাই, তারপরে যন্ত্রপাতির ব্যাপারগুলো আছে। সবকিছু মিলে আমরা শুধু বললে হবে না যে এখানে আমরা যেমন জগন্নাথের কথা বলি, জগন্নাথে তো কি স্পেসই নাই, একটা ভালো মানের ল্যাব করার মতন জায়গাও এখানে নাই। সেরকম অনেক বিশ্ববিদ্যালয়ে আমরা শুধু বিল্ডিং করলে হবে না, কিন্তু ল্যাবের দিকে নজর দিতে হবে। গবেষণার যে কি বলবো, গবেষণাগার তৈরি করতে যে হবে আসলে। গবেষণাগার প্লাস গবেষণার জন্য যেসব যন্ত্রপাতি দরকার সেগুলোকে আমাদের কিন্তু দিতে হবে। এই পারপাসে আমাদের বাজেটও দরকার। আমার মনে হয় সেটা হয়তো আগামীতে আলোচনায় এসছে। কিছু জিনিস আলোচনায় কিন্তু চলে এসছে। একটা হলো যেটা বলা হলো যে স্কিল ডেভেলপমেন্ট, যখনই স্কিল ডেভেলপমেন্টের দিকে আমরা মনোযোগ দেবো তখনই আসবে যে বিশ্ববিদ্যালয়গুলোতে তাহলে গবেষণার মানটা বাড়াতে হবে। সবকিছু মিলে অ্যাড্রেস হওয়া, আপনাদের মাধ্যমে কথাগুলো বেরিয়ে আসাটা আমাদের জন্য ভালো, সবার জন্য ভালো যে আমরা এখন ওইদিকে মনোযোগ দেওয়ার জন্য হয়তো আমরা চেষ্টা করব। এর একটি উজ্জ্বল উদাহরণ কিন্তু বাংলাদেশেই রয়েছে। বাংলাদেশের যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো এটা ঢাকায়, ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আপনি জানেন যে তারা কিন্তু যথেষ্ট সফল গবেষণা করে। বাংলাদেশের নানা রকমের বুয়েট নতুন, নতুন বুয়েট সফল, বুয়েটও অনেকাংশে সফল। জি। আ বাংলাদেশের নতুন, নতুন ধরনের ফসল তৈরি করা হচ্ছে। মানে ধানের নানা জাত, গমের নানা জাত বা অন্যান্য যে মাছের সব মাছের মাছের শাকসবজি, ফলের ফল, মাছের মাছ, জিনতত্ত্ব নিয়ে গবেষণা করা হচ্ছে। মানে একদম বেসিক বিষয়গুলো নিয়ে খুব ভেতরে গিয়ে গবেষণা কিন্তু বাংলাদেশ খুব উন্নত পর্যায়ের গবেষণাও করছে, বিশেষ করে এই এগ্রিকালচারাল সেক্টরটাতে। কারণ আ একটা বিষয় আমাদের দর্শকরা নিশ্চয়ই একমত হবেন যে একটা সময়ে এদেশে যখন এখন যা জনসংখ্যা আছে তার অর্ধেকের কম ছিল, তখন এই দেশে খাদ্য ঘাটতি অনেক বেশি ছিল। আর এখন জনসংখ্যা বেড়েছে, চাষাবাদ করার জায়গা কমেছে, কিন্তু প্রযুক্তি উন্নয়ন এবং দেশীয় নানা রকম গবেষণার ফলেই কিন্তু আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার খুব কাছাকাছি আছি। কোনো, কোনো বছর আমরা স্বয়ংসম্পূর্ণও থাকি। তো এটা হচ্ছে বিষয় যে নিশ্চয়ই আপনি যেটা বললেন যে গবেষণার বিষয়ে নিশ্চয়ই সরকার নজর দেবে এবং আ একটা আপনারা শিক্ষকরা যারা আছেন নিশ্চয়ই আপনারা এই বিষয়টা নজর দেবেন যে একটা স্টুডেন্ট যখন আপনি দেখতে পাবেন যে এই ছেলেটার ইচ্ছা আছে ভালো কাজ করার তখন তাদেরকে একটা উম সে যাতে আরো স্কিলড হতে পারে সে ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন নিশ্চয়ই। তো আমরা আজকে আলোচনা করছিলাম আসলে মূলত পক্ষে সুপ্রিয় দর্শক যে বাংলাদেশ সুখবর নিয়ে সুখবরটা গত সপ্তাহে আমরা পেয়েছি। এলডিসি থেকে উত্তরণের জন্য বাংলাদেশ সুপারিশপ্রাপ্ত হয়েছে এবং এই একটি সুপারিশের ফলে দেশের আপামর জনগণ, দেশের সরকার, আমরা যারা সচেতন নাগরিক আছি আমাদের সকলের কাজ বেড়ে গেছে। কাজটি হচ্ছে যে আমরা যে দায়িত্বে আছি সেই দায়িত্বটি ঠিকঠাকভাবে পালন করতে হবে এবং একটা ব্যাধি আছে আমাদের দেশে বিশেষ করে আমরা দেখতে পাই সরকারি কার্যালয়গুলোতে এই ব্যাধিটার প্রকোপ অনেক বেশি, সেই ব্যাধির নাম হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতির ব্যাধি থেকে যদি আমরা আসলে বেরিয়ে আসতে না পারি বা এই দুর্নীতির ব্যাধি যদি আমরা দেশ থেকে দূর করতে না পারি এবং সরকারও এক্ষেত্রে যদি খুবই কঠোর হস্তে এই দুর্নীতিকে দমন করার জন্য চেষ্টা না করেন তবে কিন্তু যে ৫ বছর সময় আমরা পাচ্ছি এই ৫ বছর
সময়ের পরবর্তীতে আমাদের চ্যালেঞ্জ আরো অনেক বেড়ে যাবে, তখন আরো অনেক কঠিন হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রফেসর ডক্টর আইনুল ইসলাম, আপনাকে অনেক, অনেক ধন্যবাদ দিতে চাই। আমাদের সাথে অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা আপনি শেয়ার করেছেন। নিশ্চয়ই আগামীতে আবারও কোনো এক অনুষ্ঠানে আপনার সাথে আমাদের দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং একটি কথা বলতে চাই যে আমাদের দেশ থেকে কিন্তু কোভিড চলে যায়নি। কোভিডের টিকা চলে এসেছে। নানাজনে নানা রকম কথাও বলছেন যে টিকা তো নিয়েছি, আমার আর কোভিড হবে না, সেহেতু আমার আর সামাজিক দূরত্ব বজায় রাখার দরকার নেই। তো এই ধরনের কথাবার্তা না বলে আমরা চেষ্টা করব, আমরা যে প্র্যাকটিসটা করে আসছি গত ১ বছর ধরে সামাজিক দূরত্ব বজায় রাখছি, মাস্ক পরছি এবং নিজের স্বাস্থ্যবিধি মেনে চলছি, সে বিষয়গুলোকে খেয়াল রাখতে। আমি ভালো থাকলে আমার পরিবারও ভালো থাকবে। সবাই ভালো থাকবেন।